চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিড়ে। প্রথমেই 2-3 বার চিড়েটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তবে ধোয়ার কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, নয় চিড়েগুলো ভেঙে যেতে পারে। ভালো করে ধুয়ে নিয়ে তারপর 3-4 মিনিটের মতো চিড়েগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে। 3-4 মিনিটের বেশি কিন্তু ভেজাতে হবে না। আর ধোয়ার সময় খুব সাবধানে ধুতে হবে। এবার 3-4 মিনিট চিড়েগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রাখার পর তারপরে জল ঝরিয়ে একদম শুকনো করে এরকম একটা ঝাঁঝরি বা ঝুড়িতে চিড়েগুলোকে পাতিয়ে দিয়ে একদম শুকিয়ে নিতে হবে। তাহলে চিড়েগুলো একদম ঝরঝরে হবে, রান্নার পরেও দলা পাকিয়ে যাবে না। চিড়েগুলো শুকানোর পর এখন চিড়েটা এরকম অবস্থায় থাকবে, মানে হাত দিয়ে একটু চাপ দিলে চিড়েটা ভেঙে যাবে, অথচ শেপটা কিন্তু নষ্ট হয়নি। এবার পোলাওটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি আর সাদা তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু আর অল্প কিছুটা কিশমিশ। কিশমিশটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একদম লো ফ্লেমে মিনিট খানেকের জন্য কাজু আর কিশমিশটা অল্প ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার ফ্লেমটাকে একদম লোই রেখে এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে 10 থেকে 15 সেকেন্ড তেলে একটু সাঁতলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। আমি ফুলকপির ফুলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মিনিট 2-3 ফুলকপিগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি লাল করার কিন্তু দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকেও মিনিট 2-এর জন্য ভেজে নেব লো ফ্লেমে, যেন রংটা নষ্ট না হয়। গাজরটা ভাজা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকেও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। এখানে কিন্তু সবজিটা যে যার ইচ্ছা মতো আর যে যার পরিমাণটাও যে যার ইচ্ছা মতোই দিতে পারে। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। বিনসটা যেহেতু সেদ্ধ হতে সব থেকে কম সময় লাগে, তাই বিনসটা একদম শেষে দিয়ে 1-2 মিনিট ভেজে নিতে হবে। বিনসটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও 1-2 মিনিট ভেজে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন আর চিনিটা দিয়ে ফ্লেমটা একদম লো করে শুকিয়ে রাখা চিড়েগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিড়েটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা আর বাড়াবো না। সম্পূর্ণ চিড়েটা এর মধ্যে দিয়ে এবার এর মধ্যে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার সবকিছু দিয়ে ফ্লেমটা লো রেখে খুব হালকা হাতে সমস্ত সবজি আর কাজু কিশমিশের সঙ্গে চিড়েটাকে মিশিয়ে নেব। দেখো চিড়েটা কিন্তু একদম ঝরঝরে রয়েছে, দলা পাকিয়ে যায়নি। ধোয়াটা ঠিকঠাক মতো করলে আর একদম শুকিয়ে নিয়ে রান্না করলে কিন্তু চিড়ের পোলাও একদম ঝরঝরে হয়। ব্যাস, সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, রেডি হয়ে গেল আমার চিড়ের পোলাও। খুব ঝটপট চট জলদি একটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি। এখানে আলু পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 6 কাপ আটা। এবার প্রথমেই এই আটার সাথে মেশাবো নুন। আমি এখানে 1/2 চা চামচ নুন দিলাম আর তার সাথে সাথে দিয়ে দিলাম সাদা তেল, প্রায় 1.5 টেবিল চামচ মতো। নুন আর তেলটা দিয়ে শুকনো আটার সাথে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আটাটাকে মেখে নেব। মনে রাখতে হবে আটাটা কিন্তু খুব শক্ত করে মাখলে চলবে না, আবার একদম নরমও হবে না। একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে, একটু নরম হবে। ঠিক এরকম ভাবে আটাটা মেখে রেডি করে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। আটাটা যতক্ষণ রেস্ট করছে ততক্ষণে বানিয়ে নেব আলুর পুরটা। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা কিন্তু ভাজার বা নরম করার দরকার নেই, তেলে দিয়ে শুধুমাত্র 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে। পেঁয়াজের ক্রাঞ্চটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর ফ্লেম কিন্তু লোতে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1 চা চামচ মতো আদা বাটা ব্যবহার করেছি। আর তার সাথে সাথে দেব 1 চা চামচ জোয়ান। জোয়ান আর আদাটা দিয়েও কিন্তু ভাজার দরকার নেই, লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে আমি 2টো লঙ্কা ব্যবহার করেছি, যে যার স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করতে পারে। লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু। আমি 3টে বড় আলু সেদ্ধ করে নুন দিয়ে মেখে নিয়েছি। নুন স্বাদ অনুযায়ী দিয়েই একেবারে মেখে নিয়েছি, তাতে আলুর সাথে নুনটা মেশাতে সুবিধা হয়, সেই জন্য আমি আলুটা মাখার সময় একেবারে নুন দিয়ে দিয়েছি। এবার দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো,
দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের থেকে একটু কম, আর দেব হাফ চা চামচ চাট মশলা পাউডার। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার সবকিছু দিয়ে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আর ফ্লেমটা কিন্তু লোই থাকবে, তার কারণ আলুটা ভেজে ফেলা কোনোভাবেই উদ্দেশ্য নয়। এখানে একটা কথা বলে রাখি, আলুটা এরকম ভাবে তেলে না সাঁতলেও কিন্তু পুরটা তৈরি করা যায়। মানে সেদ্ধ আলুর সঙ্গে যে যে মশলাগুলো দিলাম সব মশলাগুলো একসাথে চটকে মেখে নিয়েও পুরটা রেডি করা যায়। কিন্তু যেহেতু আজকে আমি পরোটাটা কয়েকদিনের জন্য স্টোর করে রাখবো, সেই জন্য আলুটা একটুখানি তেলে ভেজে নিচ্ছি। তেলে আলুটা একটুখানি ভেজে পুরটা রেডি করে নিলে তাহলে কিন্তু পুরের টেস্টটা নষ্ট হয় না বা পুরটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার ভয়ও থাকে না। কিন্তু শুধুমাত্র সেদ্ধ আলুতে যদি আমি মশলাগুলো মিশিয়ে নিই, সেই ক্ষেত্রে ফ্রেশ সার্ভ করলে ঠিক আছে, কিন্তু স্টোর করে রাখলে অনেক সময় দেখা যায় যে স্বাদটা একটু নষ্ট হয়ে যায় বা তাড়াতাড়ি পরোটাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সেই জন্য স্টোর করে যদি পরোটা রাখতে হয়, সেই ক্ষেত্রে আলুটা তেলে এরকমভাবে একটু সাঁতলে নেওয়াটা ভালো। তবে আলুটা ভেজে ফেলতে হবে না, লো ফ্লেমে দিয়ে শুধুমাত্র মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। ব্যাস, আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে, সমস্ত মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন আমার পুর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আটাটাও রেস্ট করছিল, 30 মিনিট হয়ে গেছে। এবার এই আটাটা থেকে আমি লেচি কেটে নেব। আর এই পরোটার লেচিগুলো কিন্তু একটু বড় করে কাটতে হবে। আমার এখানে 6টা লেচি বেরিয়েছে। এবার একটা লেচির মধ্যে আমি আলুর পুরটা ভরে নেব। তার জন্য লেচিটাকে এরকম একটু পাতলা করে নেব। তবে এই পাতলা করার সময় খেয়াল রাখতে হবে, মাঝখানটা কিন্তু কোনোভাবেই পাতলা করলে চলবে না, তাহলে পুরটা ভরে বেলার সময় কিন্তু পরোটাটা ফেটে যেতে পারে। সেই জন্য এরকমভাবে সাইডগুলোয় আঙুল দিয়ে চাপ দিয়ে এটাকে বড় করে নেব। যদি কারোর এরকমভাবে করতে অসুবিধা হয় তাহলে ছোট রুটির আকারে বেলেও নেওয়া যেতে পারে, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। এবার মাঝখানটায় আলতো করে চাপ দিয়ে কিছুটা আলুর পুর নিয়ে এর মধ্যে ভরে নেব। এবার সাইডগুলোকে ধরে এরকম একটু টেনে কুচির মতো করে পুরো জিনিসটাকে একটা গোল বলের আকারে গড়ে নেব। আর খেয়াল রাখতে হবে এটা সিল করার সময় এইভাবে যেন কোনো ক্র্যাক বা ফাটা না থাকে, তাহলে কিন্তু বেলা বা ভাজার সময় আলুর পুরটা বেরিয়ে যাবে। এরকমভাবে রেডি করে নেব। বাকি লেচিগুলো দিয়েও একইভাবে পুর ভরে লেচি পরোটার জন্য রেডি করে নেব। এবার পুরো লেচিগুলো রেডি হয়ে যাওয়ার পর পরোটাটা বেলার সময় কিছুটা আটা মাখিয়ে একটা লেচিতে এবার পরোটাটা বেলবো। বেলার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই কিন্তু মাঝখানটায় খুব বেশি চাপ দেওয়া যাবে না। সাইডগুলোতে হালকা হালকা করে চাপ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল পরোটাটা বেলে নিতে হবে। আর মাঝখানটায় খুব আলতো করে চাপ দিয়ে সমান করে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুরো পরোটাটা যেন সমানভাবে বেলা হয়, নয়তো কিন্তু ভাজার সময় কোনো দিক কাঁচা হবে, কোনো দিক বেশি ভাজা হয়ে যাবে। এরমভাবে আলতো আলতো করে ঘুরিয়ে বেলে নিতে হবে। আর খুব বেশি বড় করে বেলার দরকার নেই, তাহলে কিন্তু আবার পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। ব্যাস, আমার পরোটাটা বেলা হয়ে গেছে। বাকি পরোটাগুলো একইভাবে বেলে নেব। এবার যে পরোটাটা আমি স্টোর করে রাখবো সেই পরোটাগুলো আমি প্রথমে বানিয়ে নেব। তার জন্য চাটুটা গ্যাসে বসিয়ে একদম হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেব। চাটু ভালো করে গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পরোটা। এবার এটা দিয়ে 1 মিনিট মতো একটা পিঠ একটুখানি সেঁকে নেব। একটা পিঠ হালকা সেঁকে একটুখানি বাদামি বা সাদা সাদা কালার আসলে তারপরে আরেকটা পিঠ উল্টে সেম ভাবে 1 মিনিটের জন্য সেঁকে নেব। আর সেঁকাটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে সেঁকতে হবে। দেখো একটা দিকে এরকম একটু হাত সেঁকা মতো হয়ে গেছে, অপর পিঠটাও ঠিক এইভাবেই সেঁকে নিতে হবে। ঠিক এরকম ভাবে এরকম আধ সেঁকা রুটির মতো হলে এবার পরোটাটা নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু আর সেঁকবো না। আর কিভাবে এটা আমি স্টোর করছি সেটা ভিডিওর শেষে বলে দেব। এবার যেই পরোটাগুলো আমি এখন সার্ভ করব তার জন্য চাটুর মধ্যে দিয়ে দেব একটুখানি সাদা তেল। তেলটা দিয়ে প্রথমে চাটুর চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। আর পরোটা কিন্তু যে কোনো পরোটাই যেটা স্টোর করছি বা যেটা এখন সার্ভ করব সবই কিন্তু হাই ফ্লেমে করতে হবে। পরোটা লো ফ্লেমে সেঁকলে কিন্তু শক্ত হয়ে যায়। এবার এই পরোটাটা দিয়ে একটা দিক 1 মিনিট মতো সেঁকে নেব। 1 মিনিট সেঁকা হয়ে গেলে তারপরে উল্টে দেব। কোনো একটা দিকে কিন্তু বেশিক্ষণ সেঁকবো না, এরকম 1 মিনিট পর পর উল্টে পাল্টে সেঁকলে কি হয়, চারিদিকটা ইভেনলি সেঁকাও হয় আর কালারটাও একদম ইভেন ব্রাউন আসে। ব্যাস, আমার একটা পরোটা সেঁকা হয়ে গেছে। বাকি পরোটাগুলো এইভাবে হাই ফ্লেমে সেঁকে নেব। আমার সমস্ত পরোটা সেঁকে রেডি। এবার যে পরোটাগুলো আমি স্টোর করব সেগুলোর কথায় আসি।
এই পরোটাগুলো আমি প্রথমে একদম আগে ভেজে নিয়েছিলাম, তার কারণ এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এই পরোটাগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর সেঁকবো না। দেখো দুদিকটা একটু আধশাকা রুটির মতো হয়ে রয়েছে। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েলে পরোটাগুলোকে একটার উপরে আরেকটা রেখে দেবো। যেহেতু এগুলোকে আমি সেঁকে নিয়েছি, একটা আরেকটার সঙ্গে লেগে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই, তাই ওপর উপর রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এবার এই ফয়েল দিয়ে একদম পরোটাগুলোকে টাইট করে র্যাপ করে নেব, একদম এয়ার টাইট করে, যাতে কোনো দিকে কোনো ফুটো বা ফাটা না থাকে, কোনোভাবে যেন হাওয়া ঢুকতে না পারে। এবার এগুলোকে এরকম মুড়িয়ে ভালো করে প্যাক করে এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখলে 1 থেকে 2 দিন অবধি রাখা যায়, একদম নষ্ট হয় না। আর ডিপ ফ্রিজে রাখলে 3 থেকে 4 দিন বা 5 দিন অবধিও কিন্তু স্টোর করে রাখা যায়, তাতেও নষ্ট হয় না। শুধুমাত্র সার্ভ করার আগে এটাকে বার করে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর নর্মাল পরোটার মতো ভেজে নিলে রেডি হয়ে যাবে। পাস্তা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে দিয়ে দেবো জল, আর তার সাথে সাথে দিয়ে দেবো কিছুটা নুন। জল আর নুনটা ভালো করে গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। এখানে আমি 100 গ্রাম মতো পাস্তা নিয়েছি। এবার পাস্তাগুলোকে একটু সেদ্ধ করে নেব, তবে খেয়াল রাখতে হবে যেন এটা পুরো গলে বা একদম নরম না হয়ে যায়। একটু নরম হলেই এবার পাস্তাগুলোকে গরম জল থেকে নামিয়ে নেব। গরম জলটা ভালো করে ছেঁকে ফেলে দিয়ে এবার এই পাস্তাগুলোর ওপরে একটু ঠান্ডা জল ছড়িয়ে দেব, যাতে এগুলো কুক হওয়াটা বন্ধ হয়ে যায়। এবার এর ওপরে একটুখানি সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, তাহলে এটা একটার গায়ে আর আরেকটা লেগে যাবে না ঠান্ডা হওয়ার পর। এবার রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ তেল, সাদা তেল বা হোয়াইট অয়েল যা ইচ্ছা দেওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন। রসুনটা তেলে অল্প ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুট্টার দানা, 1 কাপ মতো ভুট্টা আমি নিয়েছি। ভুট্টার দানাটা সামান্য একটু ভেজে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি 3টে রঙের ক্যাপসিকাম নিয়েছি। কোনো সবজি কিন্তু খুব বেশি ভাজবো না, ক্যাপসিকামটাও দিয়েও সামান্য সময় একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ মিক্স হার্ব, এটা অপশনাল, না দিলেও হবে। এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অরিগেনো। অরিগেনো আর মিক্স হার্ব কিন্তু খুব সহজেই যে কোনো সুপারমার্কেটেই পাওয়া যায়। এবার এগুলো দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব বেশি কিন্তু সবজিগুলো রান্না করব না। এবার সবজিগুলো রান্না হয়ে গেছে, এবার এগুলো কড়াই থেকে নামিয়ে একপাশে রেখে দেবো। এবার তৈরি করে নেব সসটা। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মাখন, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। মাখন আর ময়দাটা দিয়ে একদম লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই এটা পুড়ে না যায়। মাখন আর ময়দাটা ভালো করে মিশে গেলে এবার এর মধ্যে দেব দুধ। এখানে 100 গ্রাম পাস্তার জন্য টোটাল 250 ml দুধ লাগবে, তবে পুরো দুধটা কিন্তু একবারে দেব না, তাহলে ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে। একদম লো ফ্লেমে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে সসটাকে তৈরি করতে হবে। সম্পূর্ণ দুধটা একবারে দিলে হবে না। এবার সম্পূর্ণ দুধটা দিয়ে ময়দাটা পুরো ভালো করে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গ্রেট করে রাখা চিজ। চিজটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর ফ্লেম কিন্তু বাড়াবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1/2 চা চামচ মিক্স হার্ব, 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1/2 চা চামচ অরিগেনো আর 1/2 চা চামচ রেড চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তার সাথে সাথে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমার হোয়াইট সসটা পাস্তার জন্য। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর কোনো সময় কিন্তু ফ্লেমটা বাড়াবো না। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার পাস্তা ইন হোয়াইট সস। খুব ভালো একটা অপশন টিফিনের, বিশেষ করে বাচ্চাদের জন্য। এটা বানানোর জন্য আমি এখানে 2 পিস স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, নর্মাল ব্রেড নিলেও হবে। আর আমি এমন 2টো পিস নিয়েছি ব্রেডের, যেটা সাধারণত ব্রেড পিসের 2টো এন্ডে থাকে, মানে এই শক্ত মোটা পিসগুলো, যেগুলো সাধারণত কেউ খেতে চায় না। সেই জন্য আজকে আমি এই পিস দুটোই নিয়েছি, যাতে এটা নষ্ট না হয়ে কাজে লেগে যায়, আর এটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপিও ঝটপট বানিয়ে নেওয়া যায়। এবার এই ইনস্ট্যান্ট ব্রেড টোস্ট বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে একটুখানি বাটার নিয়ে বাটারটাকে মেল্ট করে নেব, আর ফ্লেমটা কিন্তু লো রাখবো। বাটার মেল্ট হলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ একটু সাঁতলে নেব। এটা রসুনটা সাঁতলে নেওয়া, বাটারে সাঁতলে নিলে 2টো লাভ হবে। এক, বাটারটা গলে যাবে, যার জন্য ব্রেডে স্প্রেড করতে সুবিধা হবে। আর দ্বিতীয়ত, রসুনের কাঁচা গন্ধটা একটু কমে যাবে, আর পুরো বাটারটার মধ্যে একটা গার্লিকি ফ্লেভারও চলে আসবে। তবে খেয়াল রাখতে হবে যেন বাটারটা কোনোভাবে পুড়ে না যায়।
এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে দেব। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে হালকা গরম করে এর উপরে কিছুটা বাটার স্প্রেড করে দেব। এবার এর উপরে দিয়ে দেবো একটা ব্রেড পিস। ব্রেড পিসের যে দিকটা শক্ত মোটা সেই দিকটা নিচের দিকে দেব। এবার এটাকে চেপে চেপে একদম লো ফ্লেমে 1 মিনিট মতো একটু টোস্ট করে নেব। আর যেহেতু এটা ইনস্ট্যান্ট টোস্ট, সেই জন্য কিন্তু পুরো ব্যাপারটাই তাওয়ার উপরে হবে আর খুব ঝটপট হবে। এবার এর উপরে ছড়িয়ে দেব গার্লিক বাটারটা। এমনভাবে ছড়াবো যাতে পুরো ব্রেডটা ভালো করে কভার করা হয়ে যায়। বাটার স্প্রেড করার পর এবার এর উপরে দিয়ে দেবো চিজ। আজকে আমার কাছে স্লাইস চিজ আছে বলে আমি চিজ স্লাইসই দিচ্ছি। তোমাদের কাছে প্রসেস চিজ থাকলে সেটা গ্রেট করে দিলে আরও ভালো হয়। চিজ স্লাইসটা দিয়ে পুরো ব্রেডটা ভালো করে কভার করে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো চিলি ফ্লেক। এই রেসিপিটার সবথেকে ভালো দিক হলো নিজেদের পছন্দ মতো, ইচ্ছা মতো এবং ঘরে থাকা জিনিস দিয়ে যে কোনো টপিংসই এটার উপরে দিয়ে দেওয়া যায়, তাতেই টেস্টি হয়। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে এর উপরে ব্ল্যাক পেপার ক্রাশ করে দিতে পারো, ধনেপাতার কুচি দিতে পারো, বা খুব মিহি করে কুচিয়ে ক্যাপসিকাম বা টমেটোও দিতে পারো। এবার আমি এর উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচি, তবে বাচ্চাদের টিফিনে দিলে কাঁচা লঙ্কাটা স্কিপ করাই ভালো। আর আমি এখানে দিয়ে দেবো কিছুটা ড্রাই মিক্স হার্ব। চিজের সাথে ড্রাই মিক্স হার্বের কম্বিনেশনটা দুর্দান্ত লাগে। এবার এটাকে একদম লো ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে চিজটা মেল্ট হয়ে যায় আর ব্রেডটাও ভালো করে টোস্ট হয়ে যায়। প্রায় 1.5 মিনিট হয়ে গেছে, চিজটা মেল্ট করে গেছে, ব্রেডটাও এতক্ষণে টোস্ট হয়ে গেছে। আমাদের ইনস্ট্যান্ট গার্লিক ব্রেড টোস্ট রেডি। বেসন চিলা বানানোর জন্য এখানে আমি 4 কাপ বেসন নিয়ে নিয়েছি আর বেসনগুলোকে একটু চেলে নিয়েছি। এবার এই বেসনের মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন। এর সাথে সাথে দিয়ে দেব 1/2 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, আর তার সাথেই দেব 1/2 চা চামচের থেকে একটু কম বেকিং পাউডার, আর দিয়ে দেব জোয়ান। জোয়ান শুধু এটা স্বাদই বাড়াবে না, জোয়ান দেওয়ার জন্য এটা হজমেও সাহায্য করবে। এবার এই সব কিছুকে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি জল দেব না, তাহলে বেসনগুলো দলা পাকিয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না, এরকম একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নেব। ব্যাস, আমাদের চিলার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চিলাগুলোকে তৈরি করে নেব। চিলা তৈরি করার জন্য একটা চাটুতে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার তেলটা গরম হলে এর মধ্যে কিছুটা বেসনের ব্যাটার দিয়ে দেব। বেসনের ব্যাটারটা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে এরকম গোল করে পাতিয়ে দেব, তবে খুব বেশি পাতলা কিন্তু করব না। এবার এর ওপরের অংশটা কাঁচা থাকতে থাকতেই এর মধ্যে ছড়িয়ে দেব একটু টমেটো কুচি, দেব একটুখানি পেঁয়াজ কুচি। এগুলো কাঁচা থাকতে থাকতে দিতে হবে, তাহলে ওপরে লেগে যাবে। আর তার সাথে সাথে দেব ক্যাপসিকাম কুচি। এতে কিন্তু ইচ্ছা করলে অন্যান্য সবজি যেমন গ্রেট করা গাজর বা ভুট্টার দানা এগুলোও দেওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কা কুচি, তবে বাচ্চাদের দিলে লঙ্কাটা স্কিপ করাই ভালো। আর দিয়ে দেব একটুখানি ধনেপাতা কুচি। এবার মিডিয়াম ফ্লেমে এটার একটা দিক 1 মিনিট মতো সেঁকে নেব। এটা যেমন ঝটপট হয়েও যায়, তেমন স্বাস্থ্যকরও, আর সব থেকে বড় কথা হলো এটা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে। এটা নিচের দিকটা হয়ে গেছে তখন বুঝতে পারবো যখন ওপর দিকটা বেশ শুকনো হয়ে আসবে। এখন ওপর দিকটা বেশ শুকনো হয়ে এসছে। এবার চারপাশে একটুখানি তেল ছড়িয়ে দেব। এতে চারপাশটা বেশ ক্রিস্পিও হয়ে যাবে আর এটা খুব সহজেই ওল্টানো যাবে। যদি খুব বেশি ক্রিস্পি পছন্দ হয় তাহলে মাঝখানেও একটু তেল দিয়ে দেওয়া যেতেই পারে। এবার এটাকে উল্টে নেব। এবার এটাকে উল্টে মিডিয়াম ফ্লেমে আরেকটা দিকও 1 থেকে 1.5 মিনিট মতো সেঁকে নেব। কারোর যদি বেশি ক্রিস্পি বা বেশি ভাজা পছন্দ হয় তাহলে আরেকটু বেশি পরিমাণ তেল দিয়ে আরেকটু বেশি সময় ধরে এটাকে সেঁকতে হবে। আর বেকিং পাউডারটা দেওয়ার জন্য এটা খুব সুন্দর ফ্লাফি হয়ে ফুলে উঠেছে। এরকম ভাবে চেপে চেপে মিনিট খানেক মতো এটা সেঁকলে রেডি হয়ে যাবে। প্রায় 1.5 মিনিট মতো হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। ব্যাস, রেডি হয়ে গেল আমার বেসনের চিলা।
স্যান্ডউইচটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 টুকরো পাউরুটি। প্রথমেই পাউরুটির চারদিকটা কেটে নেব। দুটো টুকরোরই চারদিক কেটে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি মাখন। মাখনটা যেন রুম টেম্পারেচারে থাকে। এবার মাখনটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ না মাখনটা একদম হালকা হয়ে ক্রিমের মতো হয়ে যাচ্ছে, ঠিক এরকম। এবার একটা খুব ভালো করে সেদ্ধ করে রাখা ডিম নিয়ে নিলাম। এবার ডিমটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। এবার এই ডিমটা এই মাখনের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে সাথেই দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব স্বাদ অনুযায়ী একটু গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে এই সেদ্ধ ডিমটাকে খুব ভালো করে মাখনের সাথে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না কুসুমটা একদম মাখনের সাথে পুরোপুরি খুব ভালোভাবে মিশে যাচ্ছে। ব্যাস, আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার একটা পাউরুটির টুকরো নিয়ে খুব ভালো করে এই এগ আর বাটারের মিক্সচার স্টাফিংটা ভালো করে কোনা অবধি লাগিয়ে দেবো। এবার আরেকটা পাউরুটির টুকরো ওপর থেকে চাপা দিয়ে দেবো। এবার হাত দিয়ে একটু চেপে তারপর মাঝখান থেকে এরকম ত্রিকোণ করে কেটে দেবো। রেডি হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ। প্রথমেই আমি এখানে দুটো বাটিতে আটা আর ময়দা নিয়েছি। হ্যাঁ, আমি আজকে এটা দুটো মিশিয়েই করব। তোমরা চাইলে পুরো আটা অথবা পুরো ময়দাতেও করতে পারো। আর এখানে কোনটা কি পরিমাণে নিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে লিখে দেব, তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। এবার আমি আটা আর ময়দাটাকে প্রথমেই একটা বড় বাটিতে মিশিয়ে নেব যাতে মাখতে সুবিধা হয়। আমি একটা বড় বাটিতে দুটোই ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর আমি এখানে যেটা দিয়েছি সেটা হলো একটুখানি জোয়ান। হ্যাঁ, আমি যে কোনো ভাজা জিনিস মানে পরোটা জাতীয় জিনিস বা বেগুনি টাইপের জিনিস করলে তার ব্যাটারে একটু জোয়ান মেশাই। জোয়ান যে শুধু স্বাদই বাড়ায় তাই নয়, জোয়ান কিন্তু আমাদের হজমেও সাহায্য করে। সেজন্য ভাজা খেলে যাদের একটু হজমে গোলমাল হয় তারা কিন্তু ইজিলি এটা জোয়ান দিয়ে ট্রাই করতেই পারো। আর বিশ্বাস করো, যারা কোনোদিনও বানাওনি জোয়ান দিয়ে তারা একবার ট্রাই করো, স্বাদে কিন্তু সত্যিই খুব খেতে ভালো লাগে। তাহলে আমরা এর মধ্যে মিশিয়ে নিলাম একটু জোয়ান। এবার আমি জোয়ান আর নুনটাকে আটা ময়দা দুটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটুখানি তেল। আমি এখানে আজকে পরোটাটা নরম করে করব বলে অল্প তেল দিয়েছি। তোমরা যদি খাস্তা করে করতে চাও তাহলে আরেকটু বেশি তেল দিয়ে নিও। আমি এখানে ভেজিটেবল অয়েল ইউজ করেছি। এবার তেলটাকে ভালো করে ময়দা আর আটার সঙ্গে মিশিয়ে নেব যাতে পুরো তেলটা পুরো আটা ময়দা ইভেনলি মিশে যায়। এবার এতে জল দেবো। আমি এখানে রুম টেম্পারেচারের জলই ইউজ করেছি। মিনিট 10 মতো ভালো করে ঠেসে আটা আর ময়দাটাকে মেখে নেব। আমি কিন্তু আজকে একদম এটাকে নরম করে মাখবো। দেখো 10 মিনিট মতো হয়ে গেছে, আমার আটা মাখা রেডি। এবার এটাকে ভালো করে মেখে বাটির মধ্যে রেখে একটা সুতির পাতলা কাপড় একটুখানি ভিজিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিট মতো। দেখো কত নরম হয়েছে, আমি এরকমই চাইছিলাম। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 30 মিনিট মতো যাতে এর ওপরটা শক্ত না হয়ে যায় হাওয়া লেগে। যতক্ষণ এটা ঢাকা দেওয়া আছে ততক্ষণে চলো স্টাফিংটা বানিয়ে নিই। স্টাফিংয়ের জন্য আমি এখানে একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মেশাবো আমি স্টাফিংয়ে যা যা দেবো সেগুলো। আজকে আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি মেশাচ্ছি। তোমরা চাইলে কিন্তু অন্য আরো অনেক কিছু মেশাতে পারো। চাইলে ধনেপাতা দিতে পারো, যদি বাচ্চাদের সবজি খাওয়ানোর দরকার হয় এর মধ্যে গাজর গ্রেট করে দিতে পারো, ভুট্টার দানা দিতে পারো বা ক্যাপসিকাম কুচিও দিতে পারো। দারুণ লাগে কিন্তু খেতে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। দেখো আমাদের স্টাফিং কিন্তু রেডি হয়ে গেল। 30 মিনিট মতো হয়ে গেছে, আমাদের আটাটাও রেডি। আমি আটাটাকে আরেকবার মেখে নেব সামান্য একটু তেল দিয়ে। আমি এখানে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে মিনিট 2 মতো আটাটাকে আরেকবার মেখে নেব। আমি যেহেতু এখানে তেল দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু যখন এটাকে পরোটা বেলবো তখন আর তেল দেব না। আর যে কোনো স্টাফ পরোটার মতো এই পরোটাটাও কিন্তু একটু মোটাই হবে। সেই জন্য আমি আজকে পুরো যে আটাটা মেখেছি এই দিয়ে আমি 3টে পরোটার মতো করে লেচি কেটে নেব। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি একসাথে অনেক পরোটা তৈরি করো তাহলে কিন্তু যখন বেলবে, লেচি কাটার পরে যখন পরোটাটা তৈরি করবে তখন কিন্তু বাকি লেচিগুলো ওই কাপড়টা দিয়ে ঢেকে রেখো, নয়তো কিন্তু ওপরটা শক্ত হয়ে যাবে হাওয়া লেগে। এবার আমি এগুলোকে ভালো করে গোল করে নিয়ে বেলে নেব। আমি যেহেতু এখানে 3টে বানিয়েছি বেশি টাইম লাগবে না সেই জন্য আমি আর ঢাকলাম না। বলেছিলাম প্রথমেই যে দুটো স্টাইলে দেখাবো। প্রথম স্টাইলটার জন্য যে পরোটাটা আমি বানাবো সেটা আমি একটু বড় করে গোল করে বেলে নেব।
আর বেলার সময় কিন্তু এটা খেয়াল রাখবো, আমাদের টেন্ডেন্সি থাকে মাঝখানটা পাতলা হয়ে যায় আর কোনাগুলো মোটা হয়ে যায়। এটা কিন্তু ইভেনলি বেলবো, মানে কোনাগুলো চেপে চেপে পাতলা করে দেবো। এবার একটা তাওয়া আমি গরম করে নিয়ে এর মধ্যে একটু তেল দিলাম। এই তেলটাকে আমি পুরো তাওয়াতে ভালো করে স্প্রেড করে নেব। তেলটা সামান্য একটু গরম হলে এবার পরোটাটাকে এর মধ্যে দিয়ে দেব। আমার কিন্তু আঁচ এখন মিডিয়াম হাইতে আছে। পরোটাটা দেওয়ার পরে এবার এটাকে চেপে চেপে ভালো করে সেঁকে নেব। প্রথমে একটা পিঠ সেঁকা হয়ে গেলে অপর পিঠেও আবার একটুখানি তেল দেব। তেলটাকে ভালো করে স্প্রেড করে দেব। স্প্রেড করে দুটো দিকই ততক্ষণ পর্যন্ত সেঁকবো যতক্ষণ না দুটো দিকেই একটু ব্রাউন ব্রাউন মার্ক আসছে। উল্টে পাল্টে ততক্ষণ দুটো দিক সেঁকে নেবো। দেখো একটা দিকে কিন্তু আমার অল্প অল্প ব্রাউন স্পট চলে এসছে। এদিকটাও আমি টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে সেঁকে নেব। দেখো দুটো দিকেই ব্রাউন স্পট চলে এসছে। এবার আমি যে ডিমের স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। স্টাফিংটা প্রথমে মাঝখানে দেব, দিয়ে ভালো করে ইভেনলি পুরো পরোটাটার মধ্যে স্প্রেড করে দেবো। পুরো পরোটাটার মধ্যে স্প্রেড করা কিন্তু খুব জরুরি, তাহলে খাওয়ার সময় পুরো পরোটাটাতেই ডিমটা মুখে পড়বে। আর ডিমটা একটু সাইড দিয়ে বেরিয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই। আফটার অল এটা ডিম পরোটা, ডিম লিকুইড থাকা অবস্থায় একটু বেরোবেই। বেরোনো যদি বেরিয়ে যায় একটু খুন্তি দিয়ে টেনে পরোটার মধ্যে দিয়ে দেবে, তাহলেই হবে। ফার্স্ট স্টাইলের জন্য আমি পরোটাটাকে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে এবার আঁচটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম আঁচে এটাকে ভালো করে সেঁকে নেবো। দেখো চেপে যেই দিয়েছি লিকুইড রয়েছে, ডিমটা এখনো সাইড দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। এটাকে একটু খুন্তি দিয়ে ভেতরে ঢুকিয়ে 1 মিনিট মতো এরকম ভাবে চেপে সেঁকে নিলেই ডিমটা কিন্তু আমাদের কুক হয়ে যাবে। এবার দেখো আমি এটাকে উল্টে দেব। দেখো ডিমটা কিন্তু আর বেরোলো না, তার মানে ডিমটা ভেতরে কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি পরোটাটার উপরে একটু তেল দিয়ে, দুটো পিঠেই অল্প অল্প করে তেল দিয়ে এটাকে মিনিট খানেক মতো মিডিয়াম হাই ফ্লেমেই সেঁকে নেব। তাহলেই আমাদের সেঁকে নেওয়া বলো বা ভেজে নেওয়া বলো, নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল ফার্স্ট স্টাইলে ডিম পরোটা। দেখো কত ইজিলি আর মোগলাই পরোটার থেকে কত কম তেলে এটা হয়ে গেল। আর বাচ্চাদের টিফিনে এটা দিলে এটা ফেরত আসার গ্যারান্টি কিন্তু খুব কম। আশা করি ওরা খেয়ে নেবেই, এরকম টেস্টি জিনিস। তাহলে দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল একটা ইজি ব্রেকফাস্ট অথবা লাঞ্চ বক্স রেসিপি। রেডি হয়ে গেল আমাদের ফার্স্ট স্টাইলে ডিম পরোটা। এবার নেক্সটের জন্য আমি কিন্তু তাওয়াতে আর তেল দেবো না, কেন দেখো তাওয়াতে আগের পরোটাটা তেল লেগে আছে। এবার আমি নেক্সট পরোটাটা দিয়ে দিলাম। এই পরোটাটা দেখো অনেক ছোট করে বেলেছি এবং একটু মোটা করেও বেলেছি। আগের পরোটাটার মতো অত বড় করে কিন্তু এটা বেলিনি। কিন্তু এটাকেও সেঁকে নেব। এটা কিন্তু এই সময় আর কোনো তেল দেবো না। এটাকেও আগের পরোটাটার মতো দুদিকটাই ভালো করে সেঁকে নেব, একটু একটু ব্রাউন স্পট আসা অবধি। একদিকে ব্রাউন স্পট এসে গেছে, দেখো দুদিকটাই হয়ে গেছে সেঁকা। দেখো একটু ফুলে উঠেছে। এবার নেক্সট স্টেপটার জন্য যেটা করব সেটা হচ্ছে ছুরি দিয়ে ওপরের যে পাতলা লেয়ারটা হয় রুটির, সেটাকে কেটে ছুরিটা ভেতর অবধি চালিয়ে একটা পকেট বানিয়ে নেব। এখানে একটা সাবধানবাণী দিয়ে রাখি, আমি কিন্তু এখানে দেখানোর সুবিধার জন্য এটাকে তাওয়ার ওপরে রেখেই কেটেছি। তোমরা যখন কাটবে খুব সাবধানে তাওয়ার ওপরে রেখে প্লিজ কেটো না, হাত পুড়ে যাওয়ার চান্সেস হাই। এটাকে নামিয়ে নেবে, তাওয়ার থেকে নামিয়ে পকেটটা এরকমভাবে ছুরি দিয়ে কেটে কেটে তৈরি করে, দেখো ছুরিটা একদম ভেতরে এরকম ঢুকিয়ে দেবে, তৈরি করে তারপরে এটাকে আবার তাওয়াতে রাখো, তাহলে আর হাতটা পুড়বে না। এরকম পকেটটা তৈরি হয়ে গেলে এবার এর মধ্যে আমি ডিমের স্টাফিংটা দিয়ে দেবো। আস্তে করে ওপরটা তুলে এবার হালকা করে ডিমের স্টাফিংটা দিয়ে যেরকমভাবে ছুরিটা ঢুকিয়ে কেটেছিলাম সেরকমভাবে চামচটা ভেতর অবধি ঢুকিয়ে একদম ডিমটাকে ভালো করে স্প্রেড করে দেবো, যেন পুরো পরোটাটায় ডিমটা ছড়িয়ে পড়ে। আর এখানে আস্তে আস্তে যদি ডিমটা দাও তাহলে কিন্তু বাইরে বেরোনোর চান্সেস থাকে না। কিন্তু যখন আমি একবারে ডিমটা দিয়ে দেবো তখন একটু তো বাইরে বেরোবে, সেটা কিছু করার নেই, আবার সেটা ভেতরে ঢুকিয়ে দিলেই হবে, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে ভালো করে ডিমটাকে স্প্রেড করে দিতে হবে। দেখো শেষ পর্যায়ে আমি বেশি ডিম দিয়ে দিয়েছিলাম একসঙ্গে, সেই জন্য একটু বেরিয়ে এসছে। এবার এটাকেও আগের পরোটার মতোই মিডিয়াম হাইতে 1 মিনিট মতো সেঁকে নিলেই কিন্তু ভেতরের ডিমটা কুক হয়ে যাবে। আর এটা একটা জিনিস খেয়াল করে দেখো, আগের পরোটাটার থেকেও কম তেল এই স্টাইলের পরোটাটায় লাগে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো তেল দিইনি, এবার দিলাম তেল। এবার তেলটা দিয়ে ভালো করে একটা দিকে স্প্রেড করে নেব, নিয়ে একটা দিক ফ্রাই হয়ে গেলে আবার নেক্সট দিকটা তেল দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব, তাহলেই আমাদের পরোটাটা রেডি হয়ে যাবে। এবার উল্টে দিয়ে ওই দিকটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে এই দিকটাও ফ্রাই করে নেব। আর আঁচটা কিন্তু আমাদের এখনো মিডিয়াম হাইতেই আছে। তাহলে দেখো খুব কম সময়ে একদম খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল একটা দারুণ ডিশ। এটা কিন্তু অনেকক্ষণ পেটে থাকে, মানে পেট অনেকক্ষণ ভর্তি থাকে, সেজন্য এটা ইজি টেস্টির সাথে সাথে এটাও কিন্তু এটার একটা অ্যাডভান্টেজ। আর সময় তো দেখলেই অনেক কম লাগে। তাড়াহুড়োর সময় যদি আগের দিন আটাটা মেখে রাখো তাহলে কিন্তু সকালে যখন রাশ আওয়ার থাকে খুব ইজিলি একটা দারুণ ব্রেকফাস্ট বা টিফিন বানিয়ে ফেলতে পারো।
এই স্যান্ডউইচটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3 টুকরো পাউরুটি আর নিয়েছি একটু মাখন আর চকলেট আর মাখনটা একসঙ্গে গলিয়ে নিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যে কোনো চকলেটই ব্যবহার করা যায়। এবার পাউরুটির একটা দিকে এই চকলেট আর মাখনের মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স। এবার আরেকটা পাউরুটি দিয়ে ওই টুকরোটাকে ঢেকে ওপর থেকে কিছুটা চিজ গ্রেট করে দিলাম। এবার ছড়িয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার এর উপরে আরেকটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে ওপরটা মাখন দিয়ে ভালো করে মাখন লাগিয়ে নিলাম। এবার এটাকে গ্রিল করে নেব। এই পাউরুটির স্যান্ডউইচটা একটু মিক্স টেস্ট হয় বলে খেতে দারুণ লাগে। চিজের নোনতা ভাব, চকলেটের মিষ্টি আর লঙ্কার ঝাল টেস্টটা খুব ভালো লাগে। এবার কিছুটা চিজ গ্রেট করে ওপর থেকে চকলেট সস আর চকো চিপস ছড়িয়ে এটা সার্ভ করব। ধোকলা বানানোর জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বেসন, আর বেসনগুলোকে একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে চেলে নিয়েছি যাতে বেসনের মধ্যে কোনো দানা না থাকে। এবার এই বেসনটার মধ্যে মিশিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব একটুখানি হলুদ আর দেব লেবুর রস। এই জিনিসগুলো দিয়ে প্রথমেই খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার গুলে নেব। তবে জল কিন্তু একবারে বেশি দেব না, অল্প অল্প করে জল দেব, দিয়ে ব্যাটারটা গুলবো। একবারে বেশি জল দিলে কিন্তু বেসনটা দলা পাকিয়ে যাবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখো ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে। এবার এই ব্যাটারটাকে 3-4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। আর যে জলটা ব্যবহার করেছি সেটা কিন্তু রুম টেম্পারেচারেই ছিল। ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্ট করতে দেব। আর ততক্ষণে কয়েকটা জিনিস দেখিয়ে দিই। ঠিক মতো স্পঞ্জি ধোকলা বানাতে গেলে কিন্তু পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। আমি পরিমাণের ডিটেলস যদিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিন্তু আমি কিসের পরিমাণে কি নিয়েছি সেটার জন্য দেখিয়ে দিই। সব কিছুর পরিমাণ নিয়েছি এই বেকিং স্পুনের মাপে, আর জল নিয়েছি এই কাপের মাপে। এর পুরো ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ একটু দেখে নিন। এবার যতক্ষণ ব্যাটারটা রেস্ট করছে ততক্ষণে ধোকলার প্যানটা, যেটার মধ্যে ধোকলাটা বেক করব, সেই প্যানটা রেডি করে নেব। ধোকলার প্যানও কিন্তু কেকের মতোই প্রিহিট করতে হয়। আমি আজকে এখানে একটা বড় ডেকচি নিয়ে নিয়েছি, কিন্তু এটা ডেকচি বা প্রেসার কুকার যে কোনো কিছুতেই করা যায়। প্রথমেই এই ডেকচিটার মধ্যে দিয়ে দিয়েছি জল। জলের পরিমাণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, জল খুব বেশি হয়ে গেলে কিন্তু ধোকলা বানানোর সময় ভেতরে ঢুকে যেতে পারে ধোকলার প্যানটার ভেতরে, আবার খুব কম হয়ে গেলে কিন্তু শুকিয়ে যেতে পারে বেকিংয়ের সময়। সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আর জল দিয়ে এর ওপরে আমি বসিয়ে দিয়েছি একটা নর্মাল এরকম স্ট্যান্ড, যেটার ওপরে ধোকলার মোলটা রাখবো। ধোকলার মোলটা তো ডাইরেক্ট জলে রাখা যাবে না। এবার এই পাত্রটা ঢাকনা বন্ধ করে ভালো করে গরম করে নেব, মানে প্রিহিট করে নেব। আর যতক্ষণ এটা গরম হচ্ছে ততক্ষণে ধোকলার মোলটা রেডি করে নেব। ধোকলা আজকে আমি একটা কেক টিনে বানাবো। প্রথমে কেক টিনটার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল। এবার তেল দিয়ে কেক টিনটা পুরোটা ভালো করে মাখিয়ে নেব। তবে কেক টিন না থাকলে কিন্তু যে কোনো অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটিতেও ধোকলা বেক করা যায়, কোনো অসুবিধা নেই। ভালো করে কেক টিনটা গ্রিস করে এবার আমি এটার নিচটায় একটা বাটার পেপার লাগিয়ে নেব। আমি এখানে বাটার পেপারটা লাগাচ্ছি, তবে বাটার পেপার যদি কারোর না থাকে কোনো অসুবিধা নেই, শুধু তেল দিয়ে গ্রিস করেও কিন্তু ধোকলা বানানো যাবে, কোনো অসুবিধা নেই তাতে। ধোকলার ব্যাটারটা 30 মিনিট হয়েছে, রেস্ট করছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু আর একটুও দেরি করা যাবে না, খুব দ্রুত হাতে এটাকে মিশিয়ে বেক করতে দিতে হবে। সেই জন্য এই কাজটা একটু খুব তাড়াতাড়ি করতে হবে। আমি বেকিং পাউডার আর সোডাটা দিয়ে খুব তাড়াতাড়ি মিশিয়ে নিয়ে এবার এটা তাড়াতাড়ি বেকিং মোল্ডে ঢেলে দেব। আর এতক্ষণে আমাদের বেকিং পটটাও গরম হয়ে গেছে। এবার এটাকে নিয়ে যাও সোজা বেকিং পটে বসিয়ে দেবো। দেখো বেকিং পটটা থেকে স্টিম বেরোচ্ছে। এবার এটাকে খুব সাবধানে বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করতে দেবো। আর 20 মিনিট পর কিন্তু একটু চেক করে নেবো যে বেক হয়েছে কিনা, আর ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। আর যতক্ষণ এটা বেক হচ্ছে ততক্ষণ তড়কাটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে, দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব কয়েকটা কারি পাতা। এবার এগুলোকে সামান্য একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব জল। জলটা যখন দেব তখন ফ্লেমটা হাই করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস আর দেব চিনি। চিনিটা দিয়ে এটা ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হলো যখন এই জলটা ধোকলার মধ্যে দেব, ধোকলা বেক হয়ে যাওয়ার পর, তখন যেন ধোকলা আর এই জল দুটোই উষ্ণ গরম থাকে। ধোকলা বা জল যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ধোকলাটার মধ্যে জলটা ঠিকমতো ঢুকবে না,
তাতে ধোকলাটা কিন্তু ভেতর থেকে ড্রাই থেকে যাবে। আবার যদি খুব গরম অবস্থায় দিই তাহলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে। সেই জন্য ধোকলা আর জল দুটোর টেম্পারেচারই যেন উষ্ণ থাকে সেটা কিন্তু দেখতে হবে। চিনিটা গলে গেছে, এবার ফ্লেমটা অফ করে দেবো। প্রায় 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দেখি যে এটা বেক হলো কি। হ্যাঁ, স্ক্রুয়ারটা পুরো কিন্তু ক্লিনই এসছে। আমি কিন্তু 20 মিনিট পরও একবার চেক করে নিয়েছিলাম। আমাদের ধোকলা বেক হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে তারপর ডিমোল্ড করব। ধোকলাটা এখন উষ্ণ গরম অবস্থায় আছে। এবার এটাকে ডিমোল্ড করব। ডিমোল্ড করার আগে এর পাশগুলো একটু ছুরি দিয়ে আলগা করে নেব। খুব গরম ধোকলা ডিমোল্ড করতে গেলে কিন্তু মাঝখান দিয়ে ভেঙে যেতে পারে, তাই একটু ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করাই ভালো, কিন্তু পুরোপুরি ঠান্ডাও করতে হবে না। এবার এটাকে একটা প্লেটে উল্টে দেব। এটা খুব সহজেই বেরিয়ে এসছে। এবার বাটার পেপারটা তুলে নেব। এবার এটাকে চৌকো করে কেটে নেব। এবার জলটা এর ওপর দিয়ে দেবো। জলটা কিন্তু এখন উষ্ণ গরম আছে। এবার দেখিয়ে দিই যে এটা কেমন হয়েছে। দেখো, দোকানে ঠিক যেরকম জালি জালি হয় টেক্সচারটা ওরকমই এসছে। এবার একটু হাত দিয়ে চেপে দেখিয়ে দিই যে এটা কতটা সফট হয়েছে। দেখো, একদম স্পঞ্জের মতোই নরম হয়েছে। সুজির উত্তাপম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। প্রথমে এই 1 কাপ সুজিটাকে একটা বড় বাটিতে ঢেলে নেব। এর সাথে সাথে সুজির সম পরিমাণ অর্থাৎ 1 কাপ টক দই এর মধ্যে দিয়ে দেব। আর দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এর সাথে সাথেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এই সবকিছু খুব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, সেই জন্য জলটা একবারে বেশি দেওয়া চলবে না। অল্প অল্প পরিমাণ জল দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। খুব পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। আর জলটা রুম টেম্পারেচারে জল হবে। ব্যাস, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে। এবার এই ব্যাটারটাকে 5 মিনিটের জন্য রেস্ট করতে দেব। রেস্ট করার পরে কিন্তু ব্যাটারটা আরেকটু ঠিক হয়ে যাবে। তখন প্রয়োজন হলে আরো একটু জল মিশিয়ে নেওয়া যেতেই পারে। 5 মিনিট হয়ে গেছে। এবার একটা চাটুতে কিছুটা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার তেলটা গরম হলে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে একটুখানি গোল করে নেব। এবার ব্যাটারের ওপরের অংশটা কাঁচা থাকতে থাকতেই এর ওপরে একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি ছড়িয়ে দিলাম। অন্যান্য সবজিও নিজেদের ইচ্ছা মতো দেওয়া যায়। এবার এর সঙ্গে ক্যাপসিকাম কুচির সাথে সাথে এর উপরে একটু লঙ্কা কুচিও নিজের পছন্দ মতো ছড়িয়ে দিলাম। এবার একটা দিক একটু ভাজা হতে দেবো, আর ততক্ষণে ওপরের সবজিগুলোকে একটু চেপে দেবো যাতে ওপরে এটা সেট হয়ে যায়। একটা দিক ভাজা হবে সেটা কি করে বুঝবো? যখন ওপরের দিকটা একটু এরকম ড্রাই হয়ে আসবে তখন বুঝতে হবে নিচ দিকটা সেকা হয়ে গেছে। তখন এর চারিদিকটায় একটুখানি তেল ছড়িয়ে দেবো। এতে চারিদিকটা বেশ ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এবার এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে এবার নিচের দিকটা একটু সেঁকতে দেব। এরকম ভাবে চেপে চেপে দেবো। খুব বেশি সময় কিন্তু লাগবে না, আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। 2-3 মিনিট সেঁকতে দিলে এটা রেডি হয়ে যাবে। ব্যাস, এদিকটাও সেঁকা হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট উত্তাপম। পাস্তা ইন রেড সস তৈরি করার জন্য প্রথমেই তৈরি করে নিতে হবে সসটা। তার জন্য এখানে আমি নিয়েছি 4টে পাকা টমেটো। টমেটোগুলোর ওপরটা এরকম ভাবে একটু চিড়ে দিচ্ছি। এবার একটা পাত্রে অনেকটা জল দেব যাতে টমেটোগুলো এর মধ্যে ভালো করে ডুবে যায়। এবার জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো। এবার টমেটোগুলো ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে সেদ্ধ করব যতক্ষণ না টমেটোর ওপরের খোসাগুলো ওপর থেকে খুলে আসছে। বেশ কিছুক্ষণ সেদ্ধ করার পর এখন টমেটোর ওপরের খোসাটা ওপর থেকে খুলে আসতে শুরু করেছে। এবার এটাকে গরম জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। একটু ঠান্ডা হলে খুব সাবধানে ওপরের খোসাটা ছাড়িয়ে নেব। এবার টমেটোগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দেব। এর সাথে সাথেই দেব একটু স্বাদ অনুযায়ী চিনি। চিনি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার এটার একটা খুব ফাইন পিউরি বা পেস্ট তৈরি করে নিলাম। এবার আবারও কড়াইতে দিয়ে দেব জল। এর সাথে সাথেই দেব সামান্য একটু নুন।
এবার জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম পাস্তাগুলোকে এবার সেদ্ধ করে নেব। তবে সম্পূর্ণ সেদ্ধ করব না, 85% মতো, মানে একটু নরম হওয়া অবধি এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে তুলে গরম জলটা ঝেড়ে নিয়ে এবার ওপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে দেবো আর সাথে একটু তেল দিয়ে মাখিয়ে নেবো যাতে পাস্তাগুলো গায়ে জড়িয়ে না যায়। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, সাদা তেল বা অলিভ অয়েল যে কোনো একটা ইউজ করা যায়। তার সাথে সাথেই দিচ্ছি 1 চা চামচ রসুনটা দিয়ে একদম লো ফ্লেমে একটুখানি ভেজে নেব। খেয়াল রাখতে হবে রসুনটা যেন পুড়ে না যায়। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে যে টমেটো পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে 1-2 মিনিটের জন্য এই টমেটো পিউরিটা রান্না করে নেব। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ। এর সাথে সাথেই দিচ্ছি 1 চা চামচ মিক্স হার্ব, তার সাথে দিচ্ছি 1 চা চামচ অরিগেনো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপর 1 মিনিট মতো এটাকে রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গ্রেট করে রাখা চিজ আর পাস্তাটা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। ব্যাস, মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার পাস্তা ইন রেড সস। এই স্যান্ডউইচটা বানাতে আমাদের যা যা লাগছে, প্রথমেই যেটা লাগছে সেটা হলো পাউরুটি। আমি এখানে নর্মাল সাদা পাউরুটি নিয়েছি আর পাউরুটির ধারগুলোকে কেটে নিয়েছি। কেউ চাইলে সাদা পাউরুটির বদলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারো। আর প্রধান উপকরণের মধ্যে যা যা লাগছে সেগুলো হলো, প্রথমেই লাগছে চিকেন। আমি এখানে হাড় সহ চিকেন সেদ্ধ করে তারপর হাড় থেকে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু মাখন আর একটু গোলমরিচ দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। যদিও এই ভেজে নেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে নর্মাল সেদ্ধ করার পরে ওই সেদ্ধ চিকেনও ব্যবহার করতে পারো, তবে ভেজে নিলে স্বাদটা আরেকটু ভালো হয়। খুব বেশি ভাজিনি, সামান্য একটু বাটার আর গোলমরিচ দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে। আর এখানে আমি ফ্রেশ কর্ন নিয়েছি, কর্নটাকে একটু জলে ভাপিয়ে নিয়েছি। ইচ্ছা করলে আরো অনেক সবজি দেওয়া যায় নিজেদের পছন্দ মতো, গ্রেট করা গাজর বা কুচিয়ে রাখা বাঁধাকপি, যে ইয়েলো বেল পেপারস থাকে, রেড বেল পেপারস থাকে, সেগুলোও ব্যবহার করা যায়। আর এখানে প্রধান উপকরণের মধ্যে যেটা লাগছে সেটা হলো মেয়োনিজ। আমি এখানে নর্মাল সাদা ভেজ মেয়োনিজটা ব্যবহার করছি। কেউ চাইলে এগ মেয়োনিজও ব্যবহার করতে পারো বা যে ফ্লেভার্ড মেয়োনিজগুলো আসে সেগুলোও ব্যবহার করতে পারো, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী। এবার পুরটা বানানোর জন্য প্রথমেই চিকেনের বাটির মধ্যে আমি এখানে ক্যাপসিকাম আর ভুট্টাটা দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব মেয়োনিজটা। এখানে মেয়োনিজের সাথে ইচ্ছা করলে চিজ গ্রেট করেও দেয়া যায়। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আজকে কোনো পরিমাণ বলছি না, তার কারণ পরিমাণটা যার যার ইচ্ছার অনুযায়ী। আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে এর মধ্যে আরেকটু চিলি ফ্লেক্স আর পিৎজা সিজনিং ব্যবহার করছি। যদিও পিৎজা সিজনিং আর চিলি ফ্লেক্স দেওয়াটা কিন্তু একদম অপশনাল, এটা না দিলেও হবে। আর কারোর কাছে যদি পিৎজা সিজনিং না থাকে তাহলে ড্রাইড মিক্স হার্ব বা ড্রাইড অরিগেনো ব্যবহার করা যায়, এতে স্বাদটা আরেকটু বাড়ে। আমার পুর রেডি হয়ে গেছে। এবার পাউরুটিগুলোর এক পাশে আমি আরো একটু মেয়োনিজ মাখিয়ে নিচ্ছি। এখানে মেয়োনিজের বদলে বাটারও ব্যবহার করা যায়। কোনো কিছু না ইউজ করে, মানে কোনো কিছু না মাখিয়ে শুধু পুরটাও ব্যবহার করা যায়, তাতেও সুস্বাদু হয়। তবে মেয়োনিজ বা বাটারটা লাগালে স্বাদটা আরেকটু বেড়ে যায়। মেয়োনিজটাকে খুব ভালো করে পাউরুটির এই একটা পিঠে লাগিয়ে নেব। এবার পুরটা পাউরুটিগুলোর মধ্যে দিয়ে দেব। আর পুরটা দেওয়ার সময় একটু চেপে চেপে পাউরুটিগুলোর একদম কর্নার অবধি ভালো করে ছড়িয়ে দেব। এবার আরেকটা পাউরুটির টুকরো দিয়ে ওপরটা ঢাকা দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার স্যান্ডউইচ। এখানে কেউ ইচ্ছা করলে এটাকে গ্রিলও করতে পারো, তাতে স্বাদটা আরো বাড়ে। আজকে আমি গ্রিল করছি না, এটাকে প্লেনই সার্ভ করব।
আর এটাকে আমি এরকম ভাবে না সার্ভ করে মাঝখান থেকে কেটে একটু ত্রিকোণা করে দেবো, তাতে এটা একটু ছোটও হবে। লাঞ্চ বক্সে একটু ছোট সাইজের দিলে মানে বাইট সাইজ হলে খেতেও সুবিধা হয়, আর এটা এভাবে কেটে দিলে দেখতেও বেশি ভালো লাগে। ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন মেয়ো স্যান্ডউইচ।